This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর আজকে তিনটে নিউজরুম লাইভ মুখ্যমন্ত্রীর সবথেকে বড় ঘোষণার দিকে নজর রেখে শুরু করতেই হচ্ছে। তার কারণ চিকিৎসকদের ভাতা কিন্তু বাড়লো এক লাফে 10,000 টাকা। ইন্টার্ন, পিজিটি, হাউস স্টাফ যারা রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু বেতন বৃদ্ধি হলো। আগে বরং শোনাই আজ মুখ্যমন্ত্রী কি বললেন। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম, বাট আরও কিছু বাড়ানো দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। সরাসরি কথা বলবো, আমাদের রিপোর্টার সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, অবশ্যই দর্শকদেরকে তো শোনাবো এই চিকিৎসকরা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া, মানে যেটা জানার জন্য হয়তো অনেকে অপেক্ষা করছেন। কিন্তু আমার তোমার কাছে প্রশ্ন, এটা কি ক্ষতে প্রলেপ? দেখো লিমা, এই আন্দোলনের পর যে প্রশ্নগুলো সামনে এসছিল, সিনিয়র জুনিয়র চিকিৎসকেরা যে ধরনের সমস্যার কথা বলছিলেন, নিশ্চিতভাবে তিলোত্তমার খুন ও ধর্ষণের ন্যায় বিচার দাবি, সেই দাবি সর্বাগ্রে ছিল, সেটা নিশ্চিতভাবেই ছিল। কিন্তু এই যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, সেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানের মধ্যে বিভিন্ন স্বরে যে স্লোগান ধ্বনিত হয়েছিল তার পেছনে কিন্তু আরও অনেকগুলো কারণ ছিল। সেই সমস্ত কারণগুলোকে এই 24টা মেডিকেল কলেজে গত 1 মাস ধরে রাজ্য গ্রিভান্স অ্যান্ড রিড্রেসাল সেলের সদস্যরা ঘুরেছেন, তারা গিয়ে কথা বলে এসছেন, তার একটা প্রতিধ্বনি কিন্তু হয়েছে বলে মনে করা হচ্ছে। সেটা তুমি সিনিয়র চিকিৎসকদের যদি দেখো, তা সিনিয়র চিকিৎসকদের ক্ষেত্রে তাদের যে মূল বিষয়টা ছিল যে সম্মান, তারা সম্মান চাইছিলেন। সেই সম্মানের জায়গায় কখনো উত্তরবঙ্গ লবি, কখনো রাজনৈতিক প্রভাবশালী চিকিৎসক নেতাদের হুঁশিয়ারির মুখে, হুইপের মুখে তাদেরকে পড়তে হয়েছিল প্রায় গত 1 দশক ধরে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি বললেন? একদমই অনেক তর্ক আলোচনা, অনেক কিছু হয়েছে সৌরভ, জল অনেক দূরে এগিয়েছিল। কিন্তু এখন আজকের এই সিদ্ধান্তের পর, মানে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর চিকিৎসকরা কি বলছেন, বিশিষ্ট চিকিৎসকদের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাতে প্র্যাকটিস, নন প্র্যাকটিস, এই যে সমস্ত কথাগুলিকে শুধু সামনে আনা, এইটা আমাদের মনে হচ্ছে যে মূল যে বিষয়গুলিকে আমরা তুলেছিলাম, যে দুর্নীতি, দুর্বৃত্ত চক্র, ওষুধ নিয়ে বলুন, সরঞ্জাম নিয়ে বলুন, এবং হচ্ছে যে যেটা ভয়ের পরিবেশ, থ্রেট কালচার, সেইগুলিকে নিয়ে তারা কি কথা বলেছেন, এবং আগের যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল যে ব্যবস্থাটার খোল নলচে পাল্টানোর, সেইগুলোর ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। ভয় ভীতির পর কিছু অনুদান, এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নির্বাচনের স্টাইল, রাজনীতির স্টাইল। সেই বাংলার মুখ্যমন্ত্রী চিকিৎসক সমাজের মধ্যে আরেকটা বিভাজন তৈরির চেষ্টা করছেন। অর্থাৎ চিকিৎসক সমাজের এই আন্দোলন তাকে যে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, সেই প্রশ্নের উত্তর তিনি দিলেন না। তিনি প্রশ্নের উত্তর না দিয়ে বিপথে সেই চিকিৎসক সমাজকে বিভাজিত করে তার অনুগত আরেকটা চিকিৎসক বাহিনী তৈরি করতে চাইছেন। আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এতদিন নিয়ম ছিল যে কর্মক্ষেত্র থেকে সিনিয়র চিকিৎসকরা তার নির্দিষ্ট কর্মক্ষেত্রের 20 কিলোমিটার পরিধির মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন। এটা আরও 10 কিলোমিটার রিল্যাক্সেশন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়িয়ে দিলেন, এবং তিনি বললেন 8 ঘন্টা মন দিয়ে কাজ করুন, তারপর আপনি ওই গণ্ডির মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমাদের আপত্তি নেই। শুনুন। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয়, হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে
সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে, তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস, আপনি হসপিটালে ডেকে নিন না, কী অসুবিধা আছে? হসপিটালে একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব যদি এইটুকু সেবা দেন। এদিকে 14 বছর পরেও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বামেদের তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাম আমলে প্রতিমন্ত্রীর হাতে ছিল স্বাস্থ্য দফতর, সেই কারণে উন্নতি হয়নি। একজন প্রতিমন্ত্রীর পক্ষে গোটা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। ধনধান্য স্টেডিয়ামে ডাক্তারদের সঙ্গে বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রীর। কি বললেন তিনি আজ এই প্রসঙ্গে, আপনাদের শোনাই। আমি বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি তারা চিকিৎসা ব্যবস্থাটাকে অবহেলা করতেন। আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে, একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন, তার কিছুই করার ছিল না, কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা। আমি কেন নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম, তার একটাই কারণ, এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন, এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয়, এবং এটা একটা ভাস্ট এরিয়া, টোটালটা নজর রাখা। হাতে স্বাস্থ্য দপ্তর রেখেছেন যাতে চুরিটা সুচারুরূপে করা যায়, কেন দুর্নীতির মধ্য দিয়ে তো ওর মুখ্যমন্ত্রিত্ব লাভ, সেই জন্যই উনি অসত্য কথা বলেন এবং দুর্নীতি যাতে তিনি করতে পারেন সেই রকম ব্যবস্থার গুণগান করেন। উনি ক্ষমতায় আসার পর নীল সাদা রং ছাড়া আর তো কিছু হয়নি, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে এবং দুর্নীতিটা তিনি পরিপূর্ণভাবে পালন করতে পেরেছেন। বাম আমলে এটা ছিল না, প্রকারান্তরে তিনি সত্যতা স্বীকার করেছেন যে বাম আমলে দুর্নীতি ছিল না, সাধারণ মানুষ চিকিৎসা পেত। ওর আমলে দুর্নীতি হচ্ছে এবং ওর যারা পেটুয়া তারা খুব সমৃদ্ধ হচ্ছে। আর এবার 3টে নিউজরুম লাইভে আজকের অন্যতম বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, যে খবর সামনে আসার পর আমাদের রাজ্যে নারী নিরাপত্তা, একজন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ এই পানাগড়ে যে ঘটনা ঘটেছে, নিজের সম্ভ্রম বাঁচাতে এক তরুণী ভুল পথে ঢুকে গাড়ি উল্টে তার মৃত্যু হয়েছে। সেই সমস্ত মত্ত যুবক তারা কোথায়? পুলিশকে এখনো পর্যন্ত তাদের ধরতে পারলো, যাদের এই অভাবতার কারণেই আজ এক তরুণীর মৃত্যু পর্যন্ত হলো। আমি সরাসরি আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো। বাঁকুড়া থেকে আমাদের রিপোর্টার হীরক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি অবশ্যই, কারণ এখনো পর্যন্ত পুলিশ তদন্ত অবধি কতদূর এগিয়ে নিয়ে গিয়েছে, কি বলছে শুনবো। পানাগড়ে পৌঁছে গিয়েছে হীরক, আমাদের প্রতিনিধি। হীরক, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? এই মত্ত যুবকদের কোনো খোঁজ পাওয়া গেছে? দেখো, এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে যে মধ্য যুবকরা এই সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িকে ফলো করছিল এবং সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি যার জেরে দুর্ঘটনার কবলে পড়েছে, তাদের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে গাড়িটিকে পুলিশ আটক করেছে এবং গাড়ির নম্বরের সূত্র ধরে তার মালিকের খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি ওই গাড়িতে কারা ছিল, তারা কোথায় গেছে, তারা কোথায় রয়েছে, এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই যেটা করা হয়েছে যে সুতন্দ্রা দেবী অর্থাৎ দুর্ঘটনাগ্রস্ত যে গাড়ি, সেই গাড়ির চালককে ইতিমধ্যেই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে পুলিশ নিয়ে এসেছিল। নিয়ে এসে কিভাবে দুর্ঘটনা ঘটেছে, কোন দিক থেকে গাড়িটি আসছিল, কিভাবে সেই গাড়িটিকে ধাওয়া করা হয়েছে, সমস্ত বিষয় ঘটনাস্থলে এসে চালককে সঙ্গে নিয়ে এসে পুলিশ জানার চেষ্টা করেছে। আমি এই মুহূর্তে দেখাতে চাইব সেই ছবিটা, যে জায়গা দিয়ে সুতন্দ্রা দেবীর গাড়ি এসছিল, সেই রাস্তা, যে রাস্তা ধরে 1 কিলোমিটার এগিয়ে গেলেই কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে এক্সপ্রেসওয়ে ধরে চন্দননগর থেকে সুতন্দ্রা দেবীর গাড়ি গয়ার উদ্দেশ্যে যাচ্ছিল এবং এখান থেকে ঠিক 1 কিলোমিটার দূরে
সুতন্দা দেবীর গাড়ি যখন বুঝতে পারে যে তাদের গাড়িকে ধাওয়া করা হচ্ছে, তাদের গাড়িতে বারংবার ধাক্কা দেওয়া হচ্ছে, তখনই সুতন্দা দেবীর গাড়ি বাঁচার জন্য এই সার্ভিস রোড ধরে ফেলে এবং সেই সার্ভিস রোড ধরে যখন এগোতে থাকে তখন ওই গাড়িটিও, পিছনে ধাওয়া করতে থাকা গাড়িটিও কিন্তু সুতন্দা দেবীর গাড়িকে ফলো করতে থাকে এবং যখন ফলো করছিল, যখন কোনো রকম বাঁচার রাস্তা সুতন্দা দেবী পাচ্ছিলেন না, সেই সময় কিন্তু তার গাড়ি ঢুকে পড়ে ঠিক এই রাস্তায়, একেবারে সংকীর্ণ রাস্তা, এবং সেই সংকীর্ণ রাস্তায় ঢুকে পড়ে প্রথমে একের পর এক দোকানে ধাক্কা মারে। আমি দেখাতে চাইবো সেই জায়গা, যে জায়গায় কিন্তু একের পর এক দোকানে ধাক্কা মারতে শুরু করে সুতন্দা দেবীর গাড়ি, এবং তারপরে এই ঠিক পাকা যে টয়লেট রয়েছে সেই পাকা টয়লেটে এসে সুতন্দা দেবীর গাড়ি ধাক্কা মারে। আমি আর একটু ক্লোজে দেখাতে বলবো বুধন কর্মকারকে, যে ক্যামেরা পার্সনকে, যে এখনও পর্যন্ত ধাক্কা মারার যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু এখনও রক্ত লেগে রয়েছে, বিভিন্ন জায়গায় হাড়ের টুকরো পড়ে রয়েছে, মাংসের টুকরো পড়ে রয়েছে, অর্থাৎ কি বিভৎসভাবে এসে সুতন্দা দেবীর গাড়ি এই টয়লেটে এসে ধাক্কা মারে। এবং তারপরে ধাক্কা মারার পর স্থানীয়রা যেটা বলছেন যে সুতন্দা দেবীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক এই জায়গায় উল্টে যায়। এই ঘটনা যখন ঘটে সেই মুহূর্তে কিন্তু, যেহেতু গভীর রাত অর্থাৎ 12:30 বাজছে প্রায়, সেই সময় যেহেতু দুর্ঘটনা ঘটে, সেই সময় এই এলাকায় লোকজন কেউ ছিলেন না, পার্শ্ববর্তী লোকজন তারা শব্দ শুনে তারপর দেখেন যে একটি গাড়ি উল্টে রয়েছে ঠিক এই। আমাদের আরও এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত, পুলিশি তদন্ত কতদূর এগোলো এবং এটা কি লোকেট করা সম্ভব হবে? মানে আমি বলছি আরও কিছুটা সময়ের মধ্যে, যে কারা গাড়ি নিয়ে ধাওয়া করছিল, সেই গাড়ি কোন এলাকার, আদৌ রাজ্যের গাড়ি না বাইরের? দেখো, যে গাড়িটা ধাক্কা মেরেছিল সেই গাড়িটা হচ্ছে দুর্গাপুরের নাম্বার, বাবলু যাদব বলে একজনের নাম, যে গাড়ির মালিক সেটা জানা গেছে এবং তাকে চিহ্নিত করা হয়েছে। তার খোঁজে পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে, তাকে পাওয়া যায়নি এবং তাকে ধরেই পাওয়া যাবে এই গাড়িতে আর কারা কারা ছিল। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা দেখা দিয়েছে, যেটা এই গাড়ির চালক অর্থাৎ সুতন্দ্রার গাড়ির চালক, তার বয়ানে কিন্তু বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ছে। দেখো, এই গাড়িটা যে স্পিডে ছিল, যে স্পিডে গেলে একটা গাড়ি উল্টে যেতে পারে, পাল্টি খেতে পারে, সেই স্পিডে যদি গাড়ি যায়, আমি সামনে দেখাতে বলবো নীলাদ্রিকে, নীলাদ্রির সামনে আমি দেখাবো। দেখো, কোনো যে সেফটি যে বেলুন থাকে সেই বেলুন কিন্তু খোলেনি। আর এই যে সিট বেল্ট, এখানে যে সিট বেল্ট সেটা লাগানো আছে, তার সামনেই হয়তো বসেছিল সুতন্দ্রা, যাতে সিট বেল্ট লাগানো না থাকার জন্যই হয়তো বেলুন খোলেনি। আর সবথেকে বড় কথা হচ্ছে এই গাড়ির পেছনের সিটে 3 জন চালক এবং তার পাশে সুতন্দ্রা ছিল। আর কারুর কোনো সেরকম কোনো আঘাত লাগেনি, শুধুমাত্র সুতন্দ্রারই কেন আঘাত লাগলো এবং তার মৃত্যু হলো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। পুলিশ ইতিমধ্যেই গাড়ির চালককে বারবার জিজ্ঞাসাবাদ করছে, চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু খুব দ্রুত জিজ্ঞেস করি, এটার মধ্যে কি কোনো ফাউল প্লে দেখছে? মানে যারা তার সঙ্গে ছিল তাদের তরফ থেকে বিভ্রান্তিকর বয়ান, সহজ করে বলো, এটা কি ফাউল প্লে? দেখো, এখন পর্যন্ত যে আমরাও কথা বলেছি এদের সঙ্গে, এরা কিন্তু যে তরুণীকে উত্ত্যক্ত করার ঘটনা এটা যেমন বলেছে, কিন্তু যে ঘটনাটা, যেভাবে এই দুর্ঘটনাটা ঘটেছে তাতে আর কারুর আঘাত না লাগা এবং সিট বেল্ট না বেঁধে গাড়ি চালানো, এটা পরিষ্কার হয়েছে। যার জন্য যে সেফটি বেলুন সেগুলো খোলেনি এবং গাড়িটা উল্টে যাওয়ার পরে আর কারুর কোনো আঘাত না লাগা, এগুলো কিন্তু পুলিশের যে তদন্তকারী পুলিশ আধিকারিকরা রয়েছে তারা কিন্তু এই ব্যাপারটাকে খতিয়ে দেখছে। তারা বারবার জিজ্ঞাসা করছে। পুলিশ অনেক ধন্যবাদ জয়ন্ত। আমরা কথা বলছিলাম আমাদের দুর্গাপুরের প্রতিনিধির সঙ্গে। দেখুন, সমস্ত অ্যাঙ্গেল পুলিশ দেখছে। একজন মারা গেলেন, বাকিদের কোনো আঘাতই নেই, এটা কি করে হতে পারে? এখানে কোনো ফাউল প্লে আছে কিনা সেটাও পুলিশ দেখছে। আমরা এসিপি কি বলছেন শুনবো। আমরা তদন্ত, ওরা কমপ্লেন অভিযোগ দিচ্ছে, আমরা তদন্ত করছি এখন। স্যার, সিসিটিভিতে কিছু পাওয়া গেছে? সিসিটিভি ফুটেজ কালেকশন চলছে। স্যার, কেউ অ্যারেস্ট হয়েছে এখনো? স্যার, না, এখনো কোনো অ্যারেস্ট হয়নি। ওরা এখনো কমপ্লেন দিচ্ছে, তদন্ত চলছে। তদন্ত হোক তারপর বলে দেবো কি জানা গেল, মানে কিভাবে ঘটনা ঘটলো। তদন্ত হোক তারপরে আমি বলবো কি হয়েছে না হয়েছে, জানা যাবে। ঠিক আছে। কিভাবে দুর্ঘটনা ঘটলো, তদন্তের গতি প্রকৃতি আমার 2 সহকর্মী আপনাদের সামনে তুলে ধরলেন। কিন্তু সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা, তিনি ভেঙে পড়েন এই খবর পাওয়ার পর। তার কারণ কিছু মাস আগেই তার স্বামী বিয়োগ হয়েছে। কি বলছেন তিনি, একবার আপনাদের আগে শোনাই। দোষীদের একদম অবশ্যই শাস্তি চাইছি। আমার হাজব্যান্ড এই 8 মাস হলো মারা গেছেন, তার মধ্যে এই ঘটনা, আমি অবশ্যই শাস্তি চাইছি।